আমি প্রেমিক না যে তর্ক শুনে হেসে উড়িয়ে দেব। আমি কৃষ রায় চৌধুরী। আমার সামনে মুখ খুলবে, জবাব পাবে, কিন্তু সেটা তোমার পছন্দ হবে না। লিসি কিছুটা রাগ কিছুটা জেদ নিয়ে বলো, হ্যাঁ হ্যাঁ জানি। আপনি আবার প্রেমিক কখনো হবেন না। আর আমি একটু পরে যাব। রিয়ান ভাইয়া বন্ধু ডাকছিল, তাই আপনি যান, আমি চেঞ্জ করব। ঘরের ভিতর মুহূর্তে হিম শীতল পরিবেশ, কথা নয়, কেবল এক থমকে থাকার বাতাস। কৃষ ধীরে ধীরে দরজা থেকে এগিয়ে আসে, একদম কাছে লিসির পাশে দাঁড়িয়ে চোখে চোখ রাখে। চোখে হাজার কথা, ঠোঁটে একটাও না। কৃষের এমন ব্যবহার, সেই ঠান্ডা চোখ আর সহ্য হয় না লিসির। মুখটা শক্ত করে ভিতরে জেদ নিয়ে বলে বসে, লিসি আপনার সব কিছুতেই আপনাকে ঘিরে কেন? আপনি যা বলেন সেটাই সঠিক। আমি কি আপনার চাকর না বন্দি? কৃষ থেমে যায়, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। চোখের কোনো রাগ নেই, বরং ভয়ঙ্কর ঠান্ডা। কৃষ নিচু গলায়, তুমি বুঝি ভুলে যাচ্ছ আমি কে? আমি কৃষ রায় চৌধুরী। এই নামটা শুধু বিজনেসে না, ভয়ের প্রতীক। লিসির কথা বলতে চায়, কিন্তু কৃষ এক হাত তুলে তাকে থামিয়ে দেন। তুমি যদি আমার মুখের কথা বলো, তাহলে আমি তোমার মুখ থেকে ভাষা কেড়ে নেব। এই মুখ দিয়ে আমাকে উত্তর দেওয়ার আগে মনে রেখো, আমি কাউকে কথা শেষ করতে দিইনি, যদি সেটা আমার বিরুদ্ধে যায়। লিচি দাঁড়িয়ে থাকে স্থির হয়ে, চোখে ভয় নেই, কিন্তু শ্বাস ভারী হয়ে উঠেছে। কৃষ এগিয়ে আসে আর কাছে, গলার কাছে মুখ এনে ফিস ফিস করে, তুমি আমার নিয়ন্ত্রণে আছো লিচি। আর আমি যে কাউকে হাসে দখলে নিই না, ভয় দেখিয়ে নিই। তুমি ব্যতিক্রম না। এরপর সে একটু সরে দাঁড়ায় আর একটা শব্দ বললে, তোমার জেদ ভাঙবো এমনভাবে মনে থাকবে আজীবন। কৃষ পিছনে ফিরে ধীরে ধীরে চলে যায়। লিচি দাঁড়িয়ে আপন মনে দাঁতে দাঁত চেপে। লিচি চোখে প্রতিবাদ, ভয় পাই ঠিকই, কিন্তু একদিন মুখের ওপর বলে দেব আপনি যা ভাবেন আমি ঠিক তা নয়। আপনার চোখে আগুন থাকে, কিন্তু আমি আগুনে পড়ব না। একদিন আমি সেই আগুন নিভে দেব। ঠিক তখনই ঘরে ঢোকে আরবি, হাতে খাবারের প্লেট। আরবি টেনা, তোমার জন্য মৌকুব করে এনেছি তোমার সকালের খাবার। বড়মা বলেছে তোর পায়ে ব্যথা, তাই নিচে যাওয়া লাগবে না, খেয়ে গুছিয়ে পরিপাটি হয়ে নিচে আয়। আরবের কথা শুনে কোনো সাড়া নেই লিসির মুখে। আরবি কি হয়েছে? এমন মুখ গোমরা করে বসে আছিস কেন? লিসির চোখ সরিয়ে, আমার এখন ভাইয়াকে গালি দিতে ইচ্ছে করছে। আরবি হেসে, দে, যদি গালি দিলে খুশি হস, তাহলে একবার কেন বারবার দে। তুই বল কোথায় কম হলে আমি বাড়িয়ে দেব, বল শুনি। লিসি এবার বড় একটা শ্বাস নেয়, তারপর এক নিঃশ্বাসে বলে, ও মানুষটা কি কোনো মানুষ নাকি রোবট? একবার না হেসে একঘেয়ে মুখে কথা বলে কিভাবে দিল এমনভাবে মনে হলো একটু পরে মাথার ওপর বুলডোজার চালাবে। আমি নাকি তার অধীনে? কে রে বাবা, এত রেগে থাকো কেন? কেমন যেন বিজনেসম্যান না হিটম্যান মতো লাগে। চেহারা ভালো তো কি হয়েছে, ভেতরে তো একদম বরফ। না বরফ না, বরফের মতো আগুন লুকানো। যদি কোনো দিন মুখের ওপর বলে ফেলি আপনার ভয় পাই না, তখন দেখি উনি কী করে। লিসি রেগে রেগে বলে যায়, আর শেষের দিকে ঘন ঘন শ্বাস নেয়। আরবি পাশে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আরে ব্যাস, তুই তো দেখছি বদনাম করতে পারিস। একদম পারফেক্ট লোকেশন, রায়চৌধুরীর বাড়ির গার্ডেনের এক পাশে বসে আছে আনারুল আর মির্জা বেগম। ওদের সামনে বসে পান চাবাচ্ছে লিসা। তার পাশে তার ছেলে পায়ের উপর পা তুলে বিশাল ভাব নিয়ে বসে আছে। মিশা পান চিবিয়ে হঠাৎ তুতলা কণ্ঠে বলে, দেখেছেন তো চাচি, আমি তো শুধু বলেছি আমার টাকাটা ফেরত দিতে, আর উনি আমার নামে আপনার কাছে বদনাম করছে। আনারুল ঠান্ডা গলায় উত্তর দেয়, দেখুন আপনার সাথে ঝামেলা করার আমার কোনো ইচ্ছে নেই। আপনি আমাদের বিপদের সময় সাহায্য করেছিলেন, এজন্য আমি আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ। আনার মাথা নেড়ে বলে, হ্যাঁ, এবং আপনি তখনই টাকা চাইবেন, আমরা তখনই ফেরত দিতে চেয়েছি। তখন তো আপনি নিজেই বলেছিলেন টাকা আমাদের কাছে গচ্ছিত থাকবে, প্রয়োজন হলে আপনি নিয়ে নেবেন। মিশা পিছনে গিয়ে পান ছেটায়, তারপর কপট দুঃখী গলায়, তো বলছিলাম, কিন্তু কি করব বলুন, শয়তান মন ভালো কাজে সায় দেয় না।
এই সময় মির্জা বেগম লাঠি হাতে নিচে ঠুকিয়ে গম্ভীর গলা বলে, মির্জা, আপনার টাকা এখনই দেওয়া হবে। আপনার জন্য ভালো হয় টাকা নিয়ে সরমানে এখান থেকে চলে যান। বিয়ে বাড়িতে আমি কোনো ঝামেলা চাই না। মির্জা একবার আনোয়ারের দিকে তাকান। মির্জা চাউনিতে স্পষ্ট হুকুম। আনোয়ার এক মুহূর্তে দেরি না করে বলেন, কাবির। কাবির তখনই দৌড়ে আসে গার্ডেনের দিকে। কাবির হাতে করে একটা সুটকেস নিয়ে এগিয়ে এসে, বাবা এই যে ব্যাগটা। আনোয়ার সুটকেসটা দিতে ইশারা করলেন, এই নিন, আর এখান থেকে ফুটুন। এমন সুন্দর জায়গায় অসুন্দর মানুষের মানায় না। আপনাদের টাকা পেয়ে গেছেন, এবার চলে যান। বেশ কঠোর আর রাগী সুরে কাবির এই কথাগুলো বলে। কাবিরের এমন কথা লিসার ছেলে উঠে দাঁড়ালে লিসা তার ছেলেকে থামে দাঁতে দাঁত চেপে বলেন, ছোট ছোট পোলার এত রাগ করা ভালো না, বুঝেছেন আনোয়ার সাহেব? আনোয়ার এবার হেসে বেশ গর্বের ভাব নিয়ে বলে, আপনি মনে হয় আমার বড় ছেলে কৃষের সাথে দেখা করেননি। যে উঠে দাঁড়িয়ে বলে, আপনি আপনাদের টাকা পেয়ে গেছেন, এবার ভালোই ভালো চলে যান। আনারুল, আমি ঘরের দিকে গেলাম। মির্জা ঘরের দিকে চলে যায়। বাড়ির ভিতরে কৃষ তার খাওয়া শেষ করে। খাওয়ার পরে কৃষের বাবার সাথে কথা বলতে যাবে। আরবি, ভাইয়া তুই এই ঘাস পাশ খেয়ে কী পাস? কৃষ কিছু বলে না, কারণ কৃষের বাড়ি বেশি অয়েলি খাবার খেতে পছন্দ করে না। মাঝে মাঝে খেতে হয় জোড়াজুড়িতে। কৃষ উঠে বাড়ির সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে। মার্ক মেসেজ দিলে সেটা সিন করে। সুপ্রিয়া, আরে মা, আপনি চলে এসেছেন। কয়লা মাকে এই চাটা দিয়ায়। আর যারা তুই যা, তোর গার্ডেনে গিয়ে বাবার বড় আব্বুকে চা দিয়ায়। যারা, আহা আমি কেন, তুমি বরং। তখন লিসির উপর থেকে নিচে নামতে থাকে। পরনে সাদা গাউন, মাথা হালকা জোরে কাপড় দেওয়া। লিসিকে দেখে যারা, তুমি লিসিকে পাঠাও। রিহান, হ্যাঁ তুই যাবি কেন? গর্তর শুকা। যারা কিছু বলতে যাবে তার আগে প্রিয়া বলে, ওই আবার শুরু করছিস তোরা, সবসময় মারামারি। আচ্ছা তোরা কি বাচ্চা মানুষ? কোনো কথা যেন আমি আর না শুনি। রিহান, মা আমি বিয়ে করতে যাচ্ছি, এখনও তুমি আমাকে বাচ্চাদের মতো বকা দিচ্ছি। আরবি, উলে বাবারে, শোন, তুই এখনও মায়ের কাছে বাচ্চা, আর বিয়ে হাহা, বিয়ের পরে বউয়ের কাছে বাচ্চা হবি। রিহান একটু ধীরে সুরে বলে, বাচ্চা হব কেন, বানাবো, তাই না ঈশান? ঈশান, ইয়েস ব্রো। এই বলে দুজন হাসতে থাকে। কৃষ কারো পায়ের আওয়াজ পেয়ে সিঁড়ির দিকে তাকালে দেখে লিসি নামছে। নিচে নেমে লিসি কৃষের মুখে বরাবর গিয়ে মুখ ভেঙে সুপ্রিয়ার দিকে ঘুরে যায়। লিসির এমন কাজে কৃষ কি বলবে বুঝতে পারছে না। সে এসব বাদ দিয়ে ফোনের দিকে আবার তাকিয়ে মার্কে দেওয়া মেসেজ দেখতে থাকে। সুপ্রিয়া, লিসি মা যাও তো গার্ডেনের চাগুলো দিয়ে আসো। লিসি ভালো মেয়ে মতো বলে, দাও আমি যাচ্ছি। লিসিকে যেতে দেখে কৃষ মোবাইলটা রেখে লিসির পিছে পিছে যেতে থাকে। অন্যদিকে লিসা এখনও যায়নি। তার ছেলে বাড়ির ভিতরে সঙ্গে করে 40-50 জনের মতো মানুষ নিয়ে এসেছে। নীলজ্জের মতো এখনও বসে আছে। লিসি আসতেই দেখে মিসার মাথায় কি কুবুদ্ধি জাগে। সে উঠে দাঁড়িয়ে বরাবর গিয়ে বলে, তোমার একমাত্র ছেলে বিয়ে, তাই না? আর এই দেখো আমার ছেলে এখনও বিয়ে হয়নি। তাই বলছিলাম আনোয়ার। মিসামতি গতি বুঝতে পেরে বলে, দেখুন আপনার মাথায় কি চলছে তা আমি বেশ বুঝতে পারছি। তা ভাবছেন তা কখনোই হবে না। আনারুল, এতক্ষণ আমরা কিছু বলিনি, কিন্তু এবার আপনি বাড়াবাড়ি করছেন। চলে যান মিসা। যাব। আর বলো দেখি, এই মেয়েটাকে আগে কোনো দিন দেখাওনি তো আনোয়ার? সেটা আপনার বলবো কেন? মিসা, আহা বলে না, আপনাদের কিছু হয় না তো মনে হয়? কাবির আর রাগ ধরে রাখতে পারে না। যতই হোক কৃষের ভাই। রেগে মিসার মুখের ওপর বলে, এই এখান থেকে যাবি না মেরে পাঠাবো? আরও আমাদের বোন হয়। মিসা নির্লজ্জের মতো খিলখিল করে হেসে বলে, তোমাদের আপন বোন না তো? তাহলে রায়চৌধুরী সাহেব, আমি যদি এই সুন্দরী মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই
তাহলে তো আপনাদের কোনো আপত্তি থাকে না। কাবির এই কুত্তার বাচ্চা বের হয় এখান থেকে। আর তোর ছেলে আয়না মুখ দেখেছিস কখনো? মিসা এবার রেগে যায়। সে রেগে কাবিরের দিকে এগোতে থাকে। এই দেখে আনোয়ার, এই সব বন্ধ করুন, দেখুন মিসা, খেলা যখন শুরু হয়ে গেছে তখন দেখে যা। এই আমার হবু বৌমা, এদিকে আসো। লিসি হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। কাউকে দেখে মিসা দাঁড়িয়ে যায়। তাকে দেখে যেন ভয় পেয়েছে। মনে একটু সাহস সঞ্চয় করে ওই লোকগুলোকে বলে লিসিকে ওর কাছে নিয়ে আসতে। ওখানে থাকা ওদের লোকগুলো লিসির দিকে এগোতে থাকে। লিসির হাতে চায়ের ট্রে নিয়ে পিছাতে থাকে। কি একটা অবস্থা, লিসি ফেঁসে গেছে। আনারুল উঠে কিছু বলতে যাবে, তখন মিসা সেরলে আনারুলের কলার ধরে। এই দেখে কাবি সজোরে একটা কিল বসিয়ে দেয় মুখ বরাবর। ঢাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। মিসা এবার রেগে বলে, অনেকক্ষণ ধরে আপনাদের বদনাম শুনছি, এবার আর না। এই দেখছিস কি, মার ওদের। লিসি পিছিয়ে যেতে যেতে কারো সাথে ধাক্কা খায়। লিসি ভয়ে পেছনে তাকালে দেখে নীরব দৃষ্টিতে ক্রিস ওদের দেখেছে। তার চোখে নেই কোনো ভাব, কিন্তু তার পরেও চোখে আগুন জ্বলেছে। লিসি গায়ে হাত দিয়ে গেলে ক্রিস ছেলেটির হাত ধরে। ক্রিস রাগে দাঁতে দাঁত চেপে বলে, লিসি পিছনে যাও। আর কাবির ওখান থেকে সরে। বাবা তোমরাও, আজ আমি দেখছি ওদের এত তেজ কিসের। ক্রিস এবার ছেলেটিকে মেরে নিচে ফেলে দেয়। ক্রিসের আগমনে কাবির শান্ত হয়ে যায়, কারণ কাবির জানে ক্রিস কী জিনিস। একে একে বাকি ছেলেগুলো ক্রিসের দিকে এগোতে থাকে। ক্রিস মাথা নিচু করে বলে, যদি তোদের মধ্যে কেউ লিসিকে একবার একটুখানি ছুঁতে পারে তাহলে লিসি তোদের। ক্রিসের এমন প্রস্তাবে আনোয়ার সবাই একটু অবাক হয়। বাইরে এত হইচই শুনে বাকি কাজিনরাও এলে দেখে লিসি দাঁড়িয়ে আছে তার সামনে ক্রিস, আর ক্রিসের সামনে ছেলেগুলো। এই দেখে ইয়াবি কবিরকে উদ্দেশ্য করে বলে, এই সব কখন শুরু হয়েছে? আমার কিছু মিস করিনি তো? কাবির রিল্যাক্সে বলে, আরে না, কেবল শুরু হয়েছে। রিহান, এরা লিসির দিকে যাচ্ছে কেন? কাবির, এই মিশেল লিসিকে তার ছেলে বউ বানাতে চায়। ইয়াবি, এবার তো গায়া কাশ্মে। ঈশান, আরে বসে দেখি, দাঁড়িয়ে দেখতে মজা নেই। মেয়েগুলো চুপচাপ ক্রিসের যুদ্ধ দেখছে, যেন মনে হচ্ছে পাগলু ছবির অংশ দেখছে। আবির মাথা চুলকাতে চুলকাতে বলে, এমন লড়াই সিনেমাতে দেখেছি, বাস্তবে প্রথমবার দেখছি। ক্রিসের কথা শুনে লোভীভাবে হেসে মিসা বলে, আজকে আমার ছেলের বউ তো আমি নিয়ে যাব, আর তোদের যখন আপন বোন না, তাহলে তো তেল কিসে? লিসি ভয় কী করবে বুঝতে পারছে না। মনে একটু সাহস করে ভয়ে ভয়ে বলে, ভাইয়া ছুতে পারলে তো আমায় নিয়ে যাবে, আমি যাব না। অন্য কেউ কিছু বুঝে ওঠার আগে গার্ডেনের মাঝখানে হালকা হাওয়া ভেসে এসে এক ধাক্কা ঠাস একটা রটকারও মাথায় ভেঙে পড়ে। আমার বাবার সম্মানে যদি কেউ চোখ তুলে কথা বলে, আর আমার মেয়েটার দিকে যদি কেউ চোখ তুলে, তাহলে আমার হাতে রক্ত লাগতে সময় লাগবে না। নরম গলায় বলে ক্রিস। এগিয়ে গেল একাই। শুরু হয়ে গেল তাণ্ডব। তিনজন একসাথে ঝাঁপিয়ে পড়েছিল ওর দিকে, কিন্তু ক্রিস যেন আগুন হয়ে উঠেছে। একটাকে ঘাড় ধরে আছাড় দিল মাটিতে। ধাই, মাটি কেঁপে উঠল। আরেকজন রড দিয়ে হামলা করতে যেতেই ক্রিস উল্টো সেই রডটা কেড়ে নিয়ে এক ঘায়ে বুকের নিচে ভেঙে দিল। বাকি লোকগুলো তখন পেছাতে শুরু করেছে, কিন্তু ক্রিস পেছায় না, হাঁটছে ধীরে ধীরে, চোখে আগুন, চেহারায় মৃত্যুর ছায়া। তোমরা রায়চৌধুরী বাড়ির নাম জানো না? তাই আজ ভালো করে জেনে নাও। এই বাড়ির ছেলেরা আগে গুলি খায়, তারপর মাথা তুলে দাঁড়ায়, কিন্তু নারীর সম্মানের লাগলে আমরা মাটি ফাটিয়ে উঠে আসি। তারপর 30 মিনিট একেবারে নরক। 38 জন লোক, একা ক্রিস। কেউ কেউ লাঠি নিয়ে, কেউ চেন, কেউ ইট, কিন্তু ক্রিসের চোখ তখন আগুন। কারো বুক চিরে হাঁটুর নিচে এক ঘাম, কারো কাঁধে গেঁথে আছে রড, আর
কারো মুখে কোনো ঠাস, চারপাশে শুধু মানুষের গড়াগড়ি, রক্ত আর চিৎকার। লিসি ভয়ে কোণার একপাশে দাঁড়িয়ে, কিন্তু কাঁদছে না। তার চোখে তখন বিস্ময়, ভয় আর সম্মান। মিস্টার চাউনি, একজন লোক শেষবারের মতো বলতে যায়, আমরা ভুল করেছি কিরিশ ভাই, প্লিজ। কিন্তু কিরিশ তার শার্টের কলার ধরে টেনে বলে, ভুল নয়, পাপ করছিস, আর এই পাপের শাস্তি শুধু মৃত্যু। এই সব কিছুর মধ্যে মিশা দ্রুত বুদ্ধি করে ধীরে ধীরে লিসির পিছনে গিয়ে ছুটে যায়। ঠিক যখন সে লিসির গায়ে হাত দিতে যাবে, এক পলক ঝড়ের মতো কিরিশ এসে মিশার গলা শক্ত করে চেপে ধরে। মিশার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা হিমশীতল অথচ আগুন ভরা কণ্ঠে বলে, এ কুত্তার বাচ্চা, ও আমার বোন না, আমার বউ, আমার আরেক পৃথিবী। আর তুই তার দিকে হাত তুলেছিস। কবর আমি খুঁজে রেখেছি অনেক আগেই। এখন শুধু তুই বাকি আছিস সেখানে গিয়ে শুতে। এই বলে কিরিশ ঠাস করে এক ঘুষি বসায় মিশার মুখে। তারপর শুরু হয় একের পর এক ঘা, উদ্যম, নির্মম, নৃশংস। ধুলোবালু উঠতে থাকে চারপাশে। মিশা, তার ছেলেপুলে কেউ রক্ষা পায় না। শেষমেশ সব মার খেয়ে তারা আতঙ্কে ছুটে পালায়। ওদের পিছনে ফিরে দৌড়াতে দেখে একটু দূরে দাঁড়িয়ে থাকা কাবেরী, আবি, রিহান, ঈশান আর সঙ্গে থাকা মেয়েগুলো এমনভাবে হেসে পড়ে, হাসতে হাসতে যেন লুটিয়ে পড়া জোগাড়। এদিকে আনোয়ার সব দেখে যার নিঃশব্দে, একটারও কথা বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে কিরিশের দিকে। তারপর আনারুলকে সঙ্গে নিয়ে চলে যান। তবে যাওয়ার আগে একবার ফিরে কিরিশকে বলে যান, তোর সঙ্গে পরে কথা বলবো, আমরা সাথে ঘরে দেখা করবি। তারা চলে গেলে দেখা যায় কিরিশ এখনও রাগে ফুঁসছে। তার হাতে ধরা দণ্ডটা ধীরে ধীরে নিচে নামছে, টুপটাপ রক্তের ফোঁটা পড়ে যাচ্ছে মাটিতে। কিরিশ এবার তার জ্বলন্ত চোখে মেলে তাকায় লিসির দিকে। তার চোখে ঘূর্ণিঝড়, জিজ্ঞাসা নয় আদেশ। এক মুহূর্তে দেরি না করে কিরিশের হাতে থাকা দণ্ডটা ফেলে দেয় মাটিতে। তারপর চুপচাপ লিসির হাত ধরে টেনে নিয়ে যায় উপরের দিকে, সোজা গার্ডেনে থাকা সিঁড়ি দিয়ে। কোনো কথা বলে না, মাথা নিচু করে, মুখ কঠিন করে। কিরিশ টেনে তোলে লিসিকে। তারা সোজা উপরের দিকে হারিয়ে যায়। ওদের যেতে দেখে আরবি বলে, এবার কি হবে আমার লিসি? রিহান আরবির মাথা মেরে বলে, কিছু হবে না, চল, মা পায়েস রান্না করছে। যারা কি ভাই, আমি গেলাম। ঈশান, আমিও আছি। সব কয়টা পায়েস খেয়ে চলে যায়। সিঁড়ি দিয়ে টেনে উপরে উঠি। এক ধাক্কা লিসিকে সামনে থাকা ঘরে ঢুকিয়ে দেয় কিরিশ। ঘরের দরজাটা এক টানতে বন্ধ করে দেয় সে। ধাই করে শব্দ করে। দরজা বন্ধ করে লিসির দিকে তেড়ে আসে কিরিশ। লিসি হাত ধরে চেপে ধরে দেওয়াল। কিরিশের শক্ত হাতে স্পর্শে লিসি কাতরে ওঠে। ভাইয়া, লাগছে সারুন। লিসি ব্যথা পাচ্ছে দেখে তাকে ছেড়ে দেয় কিরিশ। ঘরের মধ্যে থমথমে নীরবতা। লিসি কিছু বুঝে উঠতে পারছে না কি করবে। সে শুধু কেঁপে কেঁপে দাঁড়িয়ে আছে। কিরিশ হাঁটছে সামনে পেছনে, তার বুক ওঠানামা করছে দ্রুত। হাতের রগ ফুলে আছে, চোখ লাল হয়ে গেছে। আচমকা ফিরে তাকে ঠান্ডা গলায় বলে, তুমি দাঁড়িয়েছিলে কেন? মুখ নেই, কথা বলতে পারো না? যখন দেখলে তোমার দিকে আসছে, তোমার নিয়ে বাজে মন্তব্য করছে, ওখান থেকে চলে আসোনি, হাঁ করে দাঁড়িয়েছিলে? একটু থেমে হঠাৎ আবার রাগে ফেটে পড়ে। রাগে গজগজ করতে করতে বলে, তোমাকে ছুঁতে এসেছিল। এরপর আস্তে করে বলে, যেখানে তোমার কথা নেই, ভাবলেও কিংবা মনে করলেও তার মৃত্যু আমার হাতে অনিবার্য। যেখানে তোমার ছোঁয়া। রাগে কিরিশ হাত মুঠ করে কিল বসায় দেওয়ালে। স্তব্ধ ঘরে বেজে ওঠে কিরিশের কিলে। লিসি কেঁপে ওঠে কিরিশ এমন ব্যবহারে। এরপর কিরিশ আর কিছু না বলে দরজা খুলে চলে যায়। লিসি দাঁড়িয়ে আছে, চোখে পানি নেই, নেই কোনো অভিযোগ। নিজেকে স্বাভাবিক করে জানালার পাশে গিয়ে দাঁড়ায় লিসি। চোখের সামনে ভেসে ওঠে একটু আগেই সে মুহূর্ত। কি নিঃসঙ্গভাবে কিরিশ সবাইকে মেরেছে। হাতে জড়িয়ে থাকা ওড়না চেপে ধরে সে চোখ বন্ধ করে মনে মনে বলে, আমি তো কিছু বলিনি, কিছু কইনি, শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারপর আমার দোষ হলো কি করে? আপনি এমন কেন? কেউ কিছু বলে আগুন হয়ে যান, আর আমি তো কিছু করিনি।
তারপরও কেন আমাকে এত বকেন? ঘর জুড়ে আবার সেই চেনা নিস্তব্ধতা। তবে এবার ভয় নয়, কিছুটা আরাম, কিছুটা অবাক হয়ে থাকা। লিসি আবার খোলা দরজার দিকে তাকায়। ক্রিসের কথা মনে পড়তে লিসির মেজাজ খারাপ হয়ে যায়। বিনা কারণে তাকে বকা দিয়ে গেল। তারপর একটুখানি নাক ছিটকে নিচু গলায় বলে, আচ্ছা, এই মানুষটার মাথা ঠিক আছে? রাগ করে, মুখ কালো করে, এসে চোখ গজায়, তারপর আবার চুপ করে চলে যায়। কথা কয়টা বলে না ঠিক মতো। আর আমিও যেন সব অপরাধী। সে আবার বিড়বিড় করে ওঠে। একসময় এমন করে নিজের কিচ্ছু বোঝায় না, আবার দোষ দিয়ে দেয়। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরছানার মতো তার দিকে তাকিয়ে থাকি। উফ, এ তো আসলে মানসিক রোগী। এভাবে ক্রিসের নামে বদনাম করে লিসি রাগ কমলে লিসি ঘরের বাইরে যায়। দেখে বাইরে বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে বাইরে বড় উদ্যানের দিকে তাকিয়ে আছে। লিসির পাশে গিয়ে আরবিকে ডাকে। আরবি লিসির গলা আওয়াজ শুনে ওর দিকে ঘুরে তাকায়। তো কি হয়েছে ভিতরে? ভাইয়া কি বকেছে? লিসি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেন। তারপর আরবি আবার বলে, লিসি একটা কথা জানিস? লিসি আরবির কথার একটু বিভ্রান্ত হয়ে চোখে কৌতূহল নিয়ে বলে, না জানি না আরবি, আমার মনে হয় ভাইয়া তোকে পছন্দ করে। না হলে তোকে কেন এত? কথা শেষ করার আগে থেমে যায় আরবি। লিসি দেখে মনে হচ্ছে ওর মাথা বাজ পড়েছে। আরবি চিন্তিত গলায়, লিসি চেঁচিয়ে উঠে বলে, অসম্ভব, উনি আমার। তারপর 6 এবং 9 দাও। কখনো না। আর এমন কথা মুখে আনবি না। আমি ভাবতেই পারি না আরবি কি বলবে বুঝতে পারছে না। একটু শান্ত হয়ে বল, কেন? ভালো তো, তবে তুই আমার ভাবি হবি। লিসি, এই আমি বলছি না, তারপরও। আরবি, আচ্ছা তো কিছু হবে হবে না, আমি তোর ননদি হব। এবার খুশি? লিসি না বুঝে বলে, দাঁড়াও, এর মানেও? আরবি আবার মানে খোঁজে। হ্যাঁ বলছি, এটাই অনেক। যাই হোক, সকালে কিছু খেয়েছিস? লিসি না বলে। আরবি, তাহলে চল, খেয়ে আসবি। লিসি, না আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। আরবি, তাহলে নিচে গার্ডেনে চল, ডেকোরেশন দেখাবো। আরবি আর লিসি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। নিচে নেমে সবার মাঝে একটা হালকা কৌতূহল ছড়িয়ে পড়ে। লিসির মুখে কোনো রাগ বা অভিযোগ নেই, তবুও চোখে যেন এক নিঃশব্দ অভিমান লেগে আছে। সবার মধ্যে তখন একটু আলোড়ন, বিশেষ করে সুপ্রিয়া, রায়চৌধুরী বাড়ির বড় বউ। চোখে মুখে একরাশ চিন্তা। তার মাঝে প্রিয়া দাঁড়িয়ে, মুখটা যেন কিছুটা চিন্তায় গম্ভীর। সুপ্রিয়া হঠাৎ বলে ওঠে, আমার লিসির দিকে নজর দিয়েছিল, বেশ করেছে। আমার ছেলে মেরেছে, ওরা এইটারই যোগ্য। তার কথা শুনে যেন চারপাশে পরিবেশ হঠাৎ একটু নরম হয়ে ওঠে। মির্জা বেগম, যিনি একটু আগে কঠোর ছিলেন, এবার তাকিয়ে থাকেন নরম দৃষ্টিতে। লিসির মাথা হাত বুলে পিঠে টোকা দিয়ে তাকে আদর করতে থাকে। মির্জা এগিয়ে এসে বলে, কিছু মনে করিস না মা, তোর মনটা খারাপ হয়ে আছে বুঝি? আরবি লিসিকে নিয়ে একটু ঘুরে বেড়ায়। আর বৌমা, দেখো সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে, বাড়ির ভিতরে গিয়ে দেখো। চলো, আমিও যাই। লিসির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। তবে বোঝা যায় তার বুকের ভেতর কোথায় একটু সান্ত্বনার আলো জ্বলছে। আরবি পাশে দাঁড়িয়ে হঠাৎ বলে ওঠে, আরবি চঞ্চল গলায়, বড় আম্মু, সারা তোমার ট্রে থেকে স্যান্ডউইচটা দাও। লিসি সকালে কিছু খায়নি, এই নে স্যান্ডউইচটা খা। আরবির কথায় সুপ্রিয়া ট্রে থেকে এক টুকরো স্যান্ডউইচ লিসির হাতে দেয়। লিসি এক টুকরো স্যান্ডউইচ হাতে নেয়। তারপর আরবি তার হাতে ধরে বলে, আরবি হাসি মুখে, চল, আমি তোকে গার্ডেনটা দেখাই। তুই তো মনে হয় বারান্দা থেকে কিছুই দেখতে পারিস না, কারণ গার্ডেনের পাশে জামরুল ফুল গাছগুলো তো বাড়ান সমান উঁচু। রায়চৌধুরী বাড়ির বাগান। দুজন একসাথে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় রায়চৌধুরী বাড়ির বিশাল উদ্যানের মাঝখানে। জায়গাটা যেন স্বপ্নের মতো সাজানো। চারদিক জুড়ে ছড়িয়ে আছে ফুলের গন্ধ, জামরুল, কৃষ্ণচূড়া, কদম ফুল আর নারায়ণ ফুল গাছ। চারপাশে ঘন গাছপালা, যেন একটা প্রাকৃতিক দুর্গ।
উদ্যানের মাঝখানে বিশাল ফাঁকা জায়গা, সেখানে তৈরি হয়েছে একটি অপূর্ব স্টেজ। চারপাশে লাগানো হয়েছে রঙে বেরঙে ঝালর, ছোট ছোট ফেয়ারি লাইট, তার সঙ্গে বড় বড় বেশ কয়েকটা সাউন্ড বক্স আর সাদা গোলাপি ফুল দিয়ে সাজানো ব্যাকড্রপ। চেয়ার, বেঞ্চ আর টেবিলগুলো সাজানো হয়েছে ঝকঝকে কাপড়ে। একপাশে রাখা হয়েছে ড্রিঙ্কস কর্নার, আরেক পাশে বিশাল খাবারের টেবিল। এ যেন কোনো রাজপ্রাসাদে বাগানের পার্টি। আলোয় আলোয় চকচক করছে গোটা জায়গা, যেন কেউ স্বপ্নকে বাস্তবে নামিয়ে এনেছে। আরবি লিসির হাত টেনে বলে, আরবি উচ্ছ্বাসিত গলায়, দেখলি কেমন লাগছে? ভাইয়া নিজের দাঁড়িয়ে সব মনিটর করেছে, সকাল থেকে একটানা কাজ করেছে সব মিলে। লিসির মুখে কিছুটা বিস্ময়, কিছুটা মুগ্ধতা। এমন আয়োজন, এমন ভালোবাসার ছোঁয়া এতদিন সে কল্পনাও করেনি। এই সময় একে একে বাড়ি অতিথিরা আসতে শুরু করে। রিহানের নানু বাড়ির লোকজন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলেরা মেয়েরা সবাই একে একে আসতে শুরু করেছে। হালকা হাসি, গল্প আড্ডা আর উৎসবের আলোয় ঘেরা রায়চৌধুরী পরিবারের এই গার্ডেন হয়ে উঠেছে এক পরীকথা রাজ্য। আর এই রাজ্যে এক কোণে দাঁড়িয়ে আছে লিসি, অজানা এক আবেগের ভিতরে ডুবে। আরবি ধীরে বলে, আজকের দিনটা তোর জন্য, দেখ যে যেন গোপনে তোর জন্য সব সাজিয়ে রেখেছে। লিসি, পাগল তুমি? আমার বিয়ে নাকি যে এসব আমার জন্য সাজানো হচ্ছে? লিসির কথা আরবি কিছু বলে না। এরপর আরবি লিসি পুরো উদ্যান ঘুরে দেখায়। একটু পর সব কাজিনরা চলে আসে, মেয়েরা তাদের কাজে ব্যস্ত হয় আর ছেলেগুলো তাদের আড্ডায়। রায়চৌধুরী বাড়ি জমে উঠেছে বিয়ের আনন্দে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে আসলো। বিকেলের নরম আলোয় সোনালি রং ছড়িয়ে পড়েছে রায়চৌধুরী বাড়ি বিশাল উদ্যান জুড়ে। ঝিরঝিরে বাতাস, ফুলের ঘেরান আর বক্স স্পিকারে বাজাতে থাকা ফোক বিট, সব মিলে এক আনন্দঘর প্রস্তুতির আবহ। বাড়ির চারপাশে মঞ্চ সাজানো হচ্ছে, খাবারের টেবিল গুছানো হচ্ছে, বিভিন্ন আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব এসে জড়ো হচ্ছে গার্ডেনে। রং খেলা হবে একটু পর, আর রাতে হবে ব্যাচেলার পার্টি। রং খেলা উপলক্ষে সবাই সাজগোজ করতে ব্যস্ত। অবশ্য ছেলেরাও না, কারণ তাদের জামা পরলে হয়ে যায়, আর মেয়েদের তো তা না। ছেলেরা ইতিমধ্যে গার্ডেনে চলে এসেছে, একে অপরের সাথে আড্ডা দিতে ব্যস্ত। রং খেলার জন্য জামা বা বলতে পারেন থিম হচ্ছে সাদা জামা। মেয়েরা সাদা কালারের জামা আর ছেলেরা প্রায় সবাই সাদা রঙের পাঞ্জাবি পরেছে। আত্মীয় স্বজনে ভরপুর রায়চৌধুরী বাড়ির উপরে ঘরে মেয়েরা সাজতে ব্যস্ত। লিসি আরবিকে সাজিয়ে দিচ্ছে, সবাই সাজগোজ শেষের দিকে। এর মধ্যে যারা বিরক্ত নিয়ে বলে, এই জামা কি করে পরিস তোরা? আমার জন্য তো শার্ট প্যান্ট গেঞ্জি ক্যাজুয়াল ড্রেসগুলোই ভালো। সুরভি, তো আমি আর কি বলবো? শোন, বিয়ে এই কয়দিন এগুলোই পরবি, বুঝতে পেরেছিস? যারা, হ্যাঁ, আমাকে তো মারা পুরো বুদ্ধি করে রেখেছিস। এই জামা কাপড় পরে দেখবি আমি অজ্ঞান হয়ে যাব। আরবি হেসে বলে, তাতে কি, তোর ঈশান তো আছেন, জ্ঞান ফিরিয়ে দেবে। যারা, এই আবার শুরু হলো। লিসি একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা যারা, আপু ঈশান ভাইয়া তোমার এত ভালোবাসে, আর তাছাড়াও বাড়ি সবাই ও তো জানে, তাহলে তুমি এমন করো কেন? যারা কি বলবে বুঝতে পারছে না, ভেবে বলে, জানি না, ও আমায় প্রপোজ করে আর আমায় রিজেক্ট করে ভালো লাগে, এতটুকুই। আর আমি জানি না যে আমি আদৌ ওকে পছন্দ করি কিনা। আরবি সাজা শেষ হয়ে আয়না দেখে, লিসি চুল বেঁধে দিয়েছে, বেশ ভালো লাগছে। আরবি, এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা রেডি হয়ে নে। আর আমাদেরও হয়ে গেছে। এতগুলো মেয়ের মাঝে হঠাৎ একজন ছেলে বলে ওঠে, হাই লেডিস, আমি কি একটা জায়গা পাবো? সবাই ঘুরে তাকিয়ে দেখে ইয়াবি লিজা। ভাইয়া তুমি এখানে কি করতে আইছো? আর হাতে কি? ইয়াবি কিছু না বলে লিসির দিকে গিয়ে বলে, ভালো, বলে মুখ এঁটে ধরে। আরবি, মানে কি? ইয়াবি তুই? ইয়াবি কথা কেটে বলে, আরে বলছি ভালো আছি। আর লিসি, এই যে এগুলো তোমার ক্রিস দিয়েছে। ক্রিসের কথা শুনে শুধু লিসি না, মেয়েরা সব কয়টা 440 ভোল্টে ঝাটকা খায়। ওদের এই অবস্থা দেখে এবি তো মতো খেয়ে বলে,
আরে এমন এক্সপ্রেশন দেওয়া দরকার নেই, নানু ক্রিসের কাছে দিয়েছে আর ক্রিস আমার কাছে দিয়েছে, তাই এনে দিলাম। আরবি, বেঁচে গেছি, না হলে এখন আমাকে হসপিটালে নিয়ে যেত। ইয়াবি একটু অবাক হয়ে বলে, কেন, তোর আবার কি হয়েছে? তিশা, তুই ওর না আমাদেরও? সুরভি, হ্যাঁ ক্রিস ভাইয়া। আর কি? ইয়াবু একটু রাগ করে ক্রিসের পক্ষে নিয়ে বলে, এমন করছিস তোরা যেন ক্রিস তোদের কিছু কিনে দেয় না। এই তো বিদেশ থেকে আসার সময় তো তোদের জন্য কত কি নিয়ে এলো। লিসি, এতগুলো ব্যাগ নিয়ে কি করব আমি আর এই ইয়াবি? এখানে আজ থেকে যত অনুষ্ঠান হবে সেসবের জামা আছে। আরবি, শোন, ইয়াবি, তুই এখানে দাঁড়িয়ে আমাদের নাম বদনাম করলি। চারদিকটা একবার দেখ তো, এখানে তাহাকা মেয়েগুলো যদি তোকে একটা করে চড় মারে তাহলে তো উড়োগান্ডায় চলে যাবে। আরবির কথায় মেয়েরা মুচকি মুচকি হাসতে থাকে। ইয়াবি একটু ভাব নিয়ে বলে, আমার এতে কিছু আসে যায় না, আমি একজন প্রফেসর, ভার্সিটি, বুঝছিস? এসব আমার কাছে সিম্পল বিষয়। আমি নিচে গেলাম ভাই। সুরভি, নেওয়া হয়েছে, তুই তৈরি হয়ে নে, এখান থেকে দেখা যায় কোনটা পড়বে। তৃষা ব্যাগগুলো দেখে, ওখানে প্রত্যেকটা অনুষ্ঠানের সিল মারা আছে, কোন কোন অনুষ্ঠানে কোন কোন ব্যাগে জামাটা পড়বে। রং লেখা ব্যাগটা মুখটা খুলে লিসির দিকে দিয়ে বলে, এই নে, এটা পরবি। লিসি দেখে একটা গাউন সঙ্গে ওড়না, লিসি জামা নিয়েছে পরতে চলে যায়। জামা পরে লিসি বাইরে আসে, সবাই তো লিসির দিকে তাকিয়ে আছে। গাউন একটু ঝুল হয়, লিসি দু হাত দিয়ে দু কানে উঁচু করে ধরে এগোচ্ছে। লিসি, আমি জানতাম না নানি এত ভালো চয়েস। যাই হোক, তোকে বেশ মানিয়েছে, একদম হুবড়ি। আরবি, নে, এবার তোরা যেতে লাগ, আমি আর লিসি আসছি। সুরভি, দ্রুত আয়, চল যারা, আয় আসতে, না হলে পড়ে যাবি। সবাই ঘর থেকে চলে যায়। লিসি আর আরবি শুধু ঘরে আছে, বাইরে ফোন টিপছে। আর লিসি আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো ঠিক করে নিচ্ছে। বেশি সাজগোজ করে না, হালকা করে মিষ্টি কালারে একটা লিপস্টিক ঠোঁটে দেয়, চোখে হালকা কাজল, কানে দুটো ঝুমকা আর সঙ্গে টানা আর হাতের চুড়ি, ব্যাস এতে লিচিকে একদম হুবড়ি লাগছে। লিচি সাজা হয়ে গেছে। আরবিকে বলে, আমার হয়ে চলো। আরবি ফোন রেখে লিচির পানে তাকা। ও মাই গড, এত সুন্দর লাগছে কি করে? বিশ্বাস কর লিচি, আমি ছেলে হলে তোকে বিয়ে করতাম। লিচি মুচকি হেসে বলে, তোমার কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ, আর এর জন্য তো তুমি ছেলে হওনি। দুজন তাদের কথা শেষ করে নিচে নামতে থাকে। নিচে গোটা লিভিং রুম জুড়ে আত্মীয় স্বজনরা বসে গল্প করছে। আরবি আর লিসিকে নামতে দেখে আরবির নানি আরবিকে বলে, আরে কোথায় ছিলে আমার নাতনিটা? সবার সাথে দেখা হলো, তুই কনে ছিলে? আরবি মৃদু হেসে বলে, উপরে ছিলাম নানি, আমরা গার্ডেনে গেলাম। ওরা চলে যাওয়ার পর সব ফিস ফিস করে কথা বলতে লাগলো লিসিকে নিয়ে। বিহানের নানির নাম সেলিনা, তিনি মির্জা বেগমের পাশে বসে গল্প করছে। লিসিকে দেখে মির্জার কাছে জিজ্ঞেস করলেন, মেয়েটাকে মির্জা? ও এত আমার নাতনি, তোমার চেনবে না? প্রথমবার এসেছে। আমার ছোট মেয়ে আমেনার মেয়ে। বসে থাকা সবাই একে অপরের সঙ্গে গল্প করতে ব্যস্ত। অন্যদিকে গার্ডেনে চলছে আরেক রকমের উত্তেজনা, গান বাজনা। গার্ডেন পুরো আবহাওয়া যেন বদলে গেছে। লিসি আর আরবি গার্ডেন গিয়ে দেখে সবাই গল্প করছে। লিসির চোখ আটকায় গার্ডেনের সৌন্দর্য, চাইলেও চোখ ফেরানো যাচ্ছে না। দূরে খেয়াল করে বেশ কয়েক রকমের রঙের থালা রাখা, কম করে 20-30 থালা হবে। আরবি, এই লিসি, ওদিকে চল। এরই মধ্যে কাবিরের হাতে মাইক নিয়ে এগিয়ে এসে দাঁড়ায় সবার মাঝে।